আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এই সাবজেক্টের প্রথম অধ্যায়। তো আমি বলছি প্রথম অধ্যায় থেকে 2 থেকে 3টি প্রশ্ন থাকবেই। তো 3টি প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো এখন দেখব আজকের যে ক্লাসটা দেখব সেটা হচ্ছে অর্গানাইজেশন স্ট্রাকচার, সংগঠন কাঠামো। তো সংগঠন কাঠামো থেকে আমাদের গত বছর প্রশ্ন হয়েছে মানে সংগঠন কাঠামোর উপর প্রযুক্তির অগ্রগতির প্রভাব আমাদের পড়ছিল সংগঠন কাঠামোতে। তো এখানে এবং সাংগঠনিক কাঠামোর সুবিধা অসুবিধাগুলো এখানে বলছিলাম। আচ্ছা, তাহলে এখানে আমাদের সাংগঠনিক কাঠামোর সুবিধা অসুবিধাটা আসে। আমরা প্রথমে দেখব সংগঠন কাঠামোটা কি। তো সংগঠন বলতে তো আমরা বুঝি যে কোনো উদ্দেশ্য অর্জনের জন্য যে আমরা একত্রিত হয়ে যে কাজ করি, সম্মিলিতভাবে যে কাজ করি সেটা হচ্ছে সংগঠন, তাই না? যেটা আমরা এর নাম দেখে আমরা বুঝতে পারি যে সংগঠনটা কি। আর কাঠামোটা কি? কাঠামোটা হচ্ছে একটা রূপরেখা, একটা মানে চতুর্দিকে বলয় দ্বারা যদি কোনো বেষ্টনী বা কোনো জিনিস যদি আমরা তৈরি করি, তার যে রূপরেখাটা সেটা হচ্ছে কাঠামো। তেমনি সংগঠনের কাঠামোটা হচ্ছে যে আমরা সংগঠনের প্রথমে থাকবে সভাপতি, আরেকজন থাকবে সেক্রেটারি, তার নিচে কে থাকবে, তার নিচে কে থাকবে। সংগঠনের যে সাংগঠনিক ক্ষমতাটা, এই সংগঠনের সাংগঠনিক ক্ষমতাটা আমাদের ওখানে দেওয়া থাকে। এই যে সাংগঠনিক ক্ষমতাটাই হচ্ছে আমাদের সংগঠনটা কেমনে চলবে, কিভাবে চলবে, এই বিভিন্ন প্রক্রিয়া বা নীতি পদ্ধতি এবং সাংগঠনিক ক্ষমতার যে সমষ্টিটা, এটা সব মিলে হচ্ছে সংগঠন কাঠামো। তাহলে এখানে সংগঠন কাঠামোটা বলতে আমি একটু আপনাদের ধারণা দিতে পারছি। এবং এই ধারণার উপর কিন্তু আমরা বানিয়ে লিখতে পারবো। কিরকম ভাবে? আমরা একটু বই পুস্তকের জ্ঞান নিব, জ্ঞান নিয়ে আমাদের ধারণাটা কাজে লাগাবো। আপনারা সবসময়ের জন্য প্রশ্নগুলোকে ছোট ছোট অংশে ভাগ করবেন। হ্যাঁ, যে সংগঠন কাঠামো এটা যখন আপনি পড়তে যাবেন তখন আপনি হয়তোবা বিচলিত হতে পারেন। সংগঠন কি এটা ভাববেন, সংগঠন কাঠামো কি এটা ভাববেন। আচ্ছা, সংগঠন কাঠামো তাহলে প্রতিষ্ঠানের সার্বিক উদ্দেশ্য অর্জনের প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীবৃন্দ সম্মিলিতভাবে কাজ করার জন্য যে কাঠামো তৈরি করা হয় বা যে প্রক্রিয়া তৈরি করা হয় বা যে প্রক্রিয়ায় কাজ করে তাকে সংগঠন কাঠামো বলে। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগ, নির্বাহী কর্মীবৃন্দের পারস্পরিক সম্পর্কের কাঠামো চিত্রই হলো সংগঠন কাঠামো। তাহলে খেয়াল করুন যেটা আমি বললাম যে আমাদের যে বিভাগ রয়েছে একটা প্রতিষ্ঠানের, বিক্রয় বিভাগ, ক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ এরকম থাকে, তাই না? উপবিভাগ থাকে, তারপরে নির্বাহী থাকে, তারপরে আছে কর্মীবৃন্দ বা কর্মচারীবৃন্দ যেগুলো থাকবে, তাদের পারস্পরিক সম্পর্কের কাঠামোর চিত্র হলো সংগঠন কাঠামো। তাহলে আমাদের ব্যাংকের যে সংগঠন কাঠামোটা আমরা দেখি, ব্রাঞ্চের সংগঠন কাঠামোটা যদি আমরা দেখি, ব্রাঞ্চের যে অর্গানোগ্রাম যেটা আমরা ব্রাঞ্চের প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু অর্গানোগ্রাম রেডি করতে হয়, কারণ এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কিন্তু অডিট এটা কিন্তু আসে দেখে চেক করে। তো অর্গানোগ্রাম যারা না জানে অর্গানোগ্রাম কি জিনিস, এটা আপনারা যে সেকেন্ড ম্যান আছে আপনার ব্রাঞ্চে, সে মেনটেন করে, তার সঙ্গে কথা বলে সে বুঝিয়ে দিবে। অর্গানোগ্রামটা হচ্ছে ম্যান পাওয়ারের বিন্যাসটা, যে আমাদের ব্রাঞ্চে থাকবে প্রথমে হেড থাকবে ম্যানেজার, ম্যানেজার আন্ডারে থাকবে সেকেন্ড ম্যানের আন্ডারে থাকবে ক্যাশ ইনচার্জ, জিবি ইনচার্জ, লোনের ইনচার্জ, এইরকম। এই ক্যাশ ইনচার্জের আন্ডারে থাকবে যে বিভিন্ন টেলার থাকবে, 2, 3, 4 জন যে টেলার থাকবে সেই টেলার, জিবি ইনচার্জের সাথে বিভিন্ন যে আরএম থাকবে সেই আরএম গুলো মানে রিলেশনশিপ ম্যানেজার, আর ক্রেডিট ইনচার্জের আন্ডারে যে যারা থাকবে তারা। আবার সেলস ডিপার্টমেন্টও থাকে কোনো কোনো ব্যাংকে। এরকম যে বিভিন্ন যে ডিপার্টমেন্ট গুলো আছে সেই ডিপার্টমেন্ট গুলো আমরা একটা চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলি। ওখানে একটা চিত্রের মাধ্যমে এই কাঠামোটা ফুটিয়ে তুলি। এটা হচ্ছে অর্গানোগ্রাম, ব্রাঞ্চ অর্গানোগ্রাম। এটা কিন্তু প্রত্যেক ব্রাঞ্চে থাকতে হয়। আচ্ছা, তো এই ব্রাঞ্চ অর্গানোগ্রাম যেটা সেটা হচ্ছে আমাদের কাছে ব্রাঞ্চের সাংগঠনিক কাঠামো। তাহলে আমাদের ব্যাংকেরও একটা সাংগঠনিক কাঠামো আছে, সবার উপরে থাকে এমডি ও সিইও, তার নিচে থাকে বিভিন্ন এএমডি বা ডিএমডি যারা যে স্যারেরা আছে সেই স্যারেরা, তাদের আন্ডারে থাকে বিভিন্ন ডিপার্টমেন্টের হেড থাকে, তাই না? ট্রেজারি বলেন, এইচআরডি বলেন, তার মধ্যে হচ্ছে রিটেল বলেন, কর্পোরেট বলেন, এরকম বিভিন্ন হেড থাকে, তাদের আন্ডারে থাকে এরকম। যে ম্যান পাওয়ারের যে বিন্যাসটা সেটা হচ্ছে আমাদের কাছে সংগঠন কাঠামো। আচ্ছা, তো
এটি বিভিন্ন বিভাগ, ব্যক্তি এবং পদের মধ্যকার পারস্পরিক আনুষ্ঠানিক সম্পর্কের আগাম রূপরেখা দান করে। তাহলে আমরা মূলত সংগঠন কাঠামোটাই বলতেই আমরা মনে নিয়ে আসবো যে আমাদের যে ক্ষমতা, যে একটা বিন্যাসটা, কে কোন পদ অধিকার করে আছে, তার কার্যক্ষমতা দায়িত্ব বলে কি কি আছে, সেই জিনিসগুলো এখানে আমরা ফুটিয়ে তুলি। সেটা হচ্ছে আমাদের কাছে সংগঠন কাঠামো। আচ্ছা, সম্পর্কে এরূপ রূপরেখা হচ্ছে সাংগঠনিক কাঠামো। নিচের সংগঠন কাঠামো সম্পর্কে মনীষীদের সংজ্ঞা উল্লেখ করা হলে এখানে বিভিন্ন মনীষীদের সংজ্ঞা দিচ্ছে। এগুলো যদি আপনি মনে রাখতে পারেন ভালো, না রাখতে পারলে দেওয়ার দরকার নেই। মিশাই আবল তাবল কিছু লিখবো না আমরা। তাহলে দিতে পারলে ভালো, না দিলে দেবো না আমরা। সার্বিক লক্ষ্য অর্জনের জন্য বা সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্য সংঘবদ্ধভাবে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীবৃন্দের কাজ করার নকশা বা রূপরেখা প্রণয়ন করাকে সাংগঠনিক কাঠামো বলে। তাহলে কাজ করার যে নকশা, অর্থাৎ দায়িত্ব কর্তব্য যে বন্টনের যে নকশাটা আমরা করি, সেটাই হচ্ছে আমাদের সাংগঠনিক কাঠামো। আচ্ছা, তাহলে আমরা সাংগঠনিক কাঠামোটা বুঝলাম। সাংগঠনিক কাঠামো চেয়েছে, গত বছর আসছিল, মানে 99তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা আসছিল, সুবিধা ও অসুবিধা কি কি। আমাদের সাংগঠনিক কাঠামো সুবিধা অসুবিধা আসছিল, তাহলে সুবিধা অসুবিধার সমূহ কি কি, এটা আমাদের চেয়েছিল। আচ্ছা, তাহলে আমরা সুবিধা অসুবিধা কিন্তু আমরা এখান থেকে লিখতে পারবো, তাই না? এই যে যেটা আমি বললাম, এটা যদি আমরা জানি, সংগঠন কাঠামো সংজ্ঞায়িত যদি করতে পারি বা সংজ্ঞাটা জানতে পারি, তাহলে সুবিধা অসুবিধা কিন্তু আমরা অটোমেটিক লিখতে পারবো। আমরা এটা 4টা বা 5টা সুবিধা, 5টা অসুবিধা আমরা লিখতে পারবো। আচ্ছা, তো প্রথমে আমাদের থাকবে নিয়ম শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতা, জবাবদিহিতা, স্বচ্ছতা, তাই না? কাজের একটা শ্রেণী বিভাগ থাকবে। এই জিনিসগুলো হচ্ছে আর সুবিধা। অসুবিধাগুলোর মধ্যে আমাদের থাকবে কি কি থাকবে, যে প্রথমে কর্তৃত্বের অপব্যবহার, যে যার নিচে যে থাকবে সে কর্তৃত্ব খাটাতে পারে, কর্তৃত্বের অপব্যবহার করতে পারে, তাই না? মানে এরকম আমরা অসুবিধাগুলো আমরা এখানে তুলে ধরতে পারবো। আচ্ছা, আমরা সংগঠন কাঠামো তাহলে জানলাম। ডিসকাস দ্য কি এলিমেন্ট অফ ফর প্রপার অর্গানাইজেশন স্ট্রাকচার। তাহলে প্রপার অর্গানাইজেশন স্ট্রাকচার, উপযুক্ত সাংগঠনিক কাঠামোর জন্য মূল উপাদানগুলি আলোচনা করুন। উপযুক্ত, এখানে লেখাটা ভেঙে গেছে, উপযুক্ত সাংগঠনিক কাঠামোর জন্য মূল উপাদানগুলি কি কি। তাহলে সাংগঠনিক কাঠামোর জন্য, সাংগঠনিক কাঠামো তো আমরা বুঝলাম যে আমরা ম্যান পাওয়ারকে আমরা যে বিভিন্ন পদে মানে শ্রেণীবিন্যাস করি আমরা, এটা হচ্ছে আমাদের সাংগঠনিক কাঠামো। তাহলে এই সাংগঠনিক কাঠামোর মূল উপাদান কি কি? মূল উপাদান হচ্ছে কাজগুলোকে ভাগ করে দেওয়া, বন্টন করে দেওয়া, তাই না? তার কাজের স্পেশালাইজেশন, মানে কাজগুলোকে আমরা বিভিন্নভাবে স্পেশালাইজড করব, বিভিন্নভাবে আলাদা আলাদা করব। তাহলে কাজের স্পেশালাইজেশন থাকবে। কাজের স্পেশালাইজেশন হচ্ছে এটার মূল কথা। তাহলে কাজের স্পেশালাইজেশন বলতে আমরা বিভিন্ন ভাবে আমরা কাজকে ভাগ করে দেব আমরা। তারপরে থাকবে বিভাগীয়করণ, বিভিন্ন বিভাগ থাকবে এখানে, তাই না? যে আমাদের ব্যাংকের ক্ষেত্রে যদি আমরা দেখি, ক্রেডিট ডিপার্টমেন্ট, জিবি আছে, জেনারেল ব্যাংকিং, ক্যাশ ডিপার্টমেন্ট আছে, তাই না? রিটেল ডিপার্টমেন্ট আছে, এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, এটা বিভাগীয়করণ আমরা করে থাকি। চেন অফ কমান্ড, এখানে আমাদের চেন অফ কমান্ড থাকবে। আমাদের উপরে নিচে আমাদের লাইনম্যান, যে আমাদের ইমিডিয়েট যে বস বা স্যার, যে তার চেন অফ কমান্ড আমাদের মেনে চলতে হবে। এখানে চেন অফ কমান্ড থাকবে। স্প্যান অফ কন্ট্রোল, একটি প্রতিষ্ঠানের স্প্যান অফ কন্ট্রোল নির্ধারণ করে যে কোম্পানির মধ্যে প্রতিটি ম্যানেজার কতজন কর্মচারীর জন্য দায়ী। কোনো এক ধরনের নিয়ন্ত্রণ নেই যা সমস্ত কোম্পানির জন্য বা এমন একটি শিল্পের সমস্ত ব্যবসার জন্য আদর্শ। সর্বোত্তম স্প্যানটি কর্মশক্তির আকার, কোম্পানিকে কিভাবে বিভাগগুলো বিভক্ত করে এবং এমনকি কোম্পানি একটি নির্দিষ্ট ব্যবসায়িক লক্ষ্য ও কৌশলগুলোকে সহ বেশ কয়েকটি কারণের উপর নির্ভর করবে। তাহলে স্প্যান অফ কন্ট্রোল, আমরা এখানে আমাদের কন্ট্রোলটা থাকবে একবারে স্ট্রিক্টলি থাকবে, একবার সোজা থাকবে, যে এখানে কর্মচারী এবং কর্মকর্তাদের মধ্যে আমাদের যে কন্ট্রোলটা থাকবে, কন্ট্রোলের বাইরে যাবে না। আমাদের সবসময়ের জন্য যে একজন ম্যানেজার একজন কর্মচারীকে সবসময়ের জন্য কন্ট্রোলে রাখবে, সেজন্য কন্ট্রোলের বাইরে না যায়। কারণ চেন অফ কমান্ড যেটা থাকবে, সেই চেন অফ কমান্ড যেন কোনো ক্রমে ব্রেক না হয়। কেন্দ্রীয়করণ বনাম বিকেন্দ্রীকরণ, এখানে কেন্দ্রীয়করণ বলতে বুঝি কাজকে একজনের কাছ থেকেই আমরা যে বিভিন্ন রুলস ফলো করে আমরা যে কাজটা করি, সেটা হচ্ছে কেন্দ্রীয়করণ। মানে কোনো কাজের জন্য আলাদা আলাদা বিভাগ নেই সবগুলো। যেমন আমরা যদি
লোনের কথাই বলি, যে কোনো কোনো ব্যাংকে লোনের যে কাজ ইয়েটা হয়, লোন যেটা অ্যাপ্রুভ হয়, ওই অ্যাপ্রুভকৃত লোনটা কিন্তু কোনো কোনো ব্যাংকে ব্রাঞ্চ ব্যাংকিং এ যেটা বলি আমরা ব্রাঞ্চ ব্যাংকিং হয়, আবার কোনো কোনো ব্যাংক সেন্ট্রালাইজ হয়। তো এই সেন্ট্রালাইজ যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয়করণ, অর্থাৎ হেড অফিস থেকে যেটা নেওয়া হয়। আর বিকেন্দ্রীকরণ কোনটা, যেটা ব্রাঞ্চ ব্যাংকিং এ যেটা করি বা শাখা ব্যাংকিং এ যেটা করি। অর্থাৎ কাজগুলো যদি আমাদের একটি ব্যক্তি দ্বারাই নিয়ন্ত্রিত হয়, সকল কাজের হচ্ছে কেন্দ্রীকরণ। আর কাজগুলো যখন বিভিন্ন বিভাগ দ্বারা থাকবে, বিভিন্ন বিভাগ উপবিভাগ থাকবে, সেটা হচ্ছে বিকেন্দ্রীকরণ, আনুষ্ঠানিকীকরণ। আমাদের যে ইয়ে থাকবে অর্গানোগ্রামের, অবশ্যই আমাদের আনুষ্ঠানিকতা থাকবে। এই যে উপযুক্ত সাংগঠনিক কাঠামো যদি আমাদের ম্যান পাওয়ারের যে কার্যক্ষমতা অনুযায়ী যে আমরা বন্টিত করি, অবশ্যই সেখানে আমাদের কি থাকবে, আনুষ্ঠানিকতা থাকবে। অনানুষ্ঠানিকতা সেখানে থাকবে না, স্থান পাবে না। তাহলে আনুষ্ঠানিকতা কি, যেটা নীতি পদ্ধতির মাধ্যমে যে প্রতিষ্ঠান চলে, তাহলে ওটাতে যেহেতু একটা অর্গানোগ্রামের নীতি বা পদ্ধতি অনুযায়ী আমাদের চলবে, তাহলে অবশ্যই সেখানে আনুষ্ঠানিকতা থাকবে। এই পয়েন্টগুলো আমরা দিব। তাহলে উপযুক্ত সাংগঠনিক কাঠামোর জন্য প্রয়োজনীয় শর্তাবলী কি কি আলোচনা করুন, প্রয়োজনীয় উপাদানগুলি কি কি আলোচনা করুন, বা একটি ফলপ্রসূ সাংগঠনিক কাঠামোর জন্য কি কি প্রয়োজনীয় টুলস আমরা ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি। এই প্রশ্নটাই কিন্তু বিভিন্নভাবে ঘুরে পেঁচে দেওয়া যায়। আপনারা একটু সাবধান হবেন যে প্রশ্নটা কি কিভাবে আসতে পারে, বা কি কিভাবে লেখা যায় আমাদের। প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আছে হোয়াট আর দ্য ফ্যাক্টর টু বি কনসিডার ইন ডিজাইনিং অ্যান অর্গানাইজেশন স্ট্রাকচার। এখানে সাংগঠনিক কাঠামো প্রণয়নে বিবেচ্য বিষয়সমূহ কি কি। তা সংগঠনিক কাঠামো থেকে আমাদের যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, এই অধ্যায়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ টপিক, এই টপিকটা আমরা অবশ্যই মেনে চলার চেষ্টা করব। সংগঠন কাঠামো প্রস্তুত করতে হলে কতগুলো নিয়ম নীতি বা বিবেচ্য বিষয়াদি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। আচ্ছা, কি কি আছে, উদ্দেশ্য প্রকৃতি। সংগঠন কাঠামো যখন আমরা তৈরি করব, তখন একটা উদ্দেশ্য অর্জনের জন্য বা লক্ষ্য অর্জনের জন্য আমরা বিভিন্ন একজন ব্যক্তি ঘরে রাখলাম, কি কিভাবে আমরা এই সবটা করব, ম্যান পাওয়ারের সবটা করব, সেটা কিন্তু আমাদের কি উদ্দেশ্য প্রকৃতির উপর নির্ভর করবে। যদি আমাদের এটা নন প্রফিট বা অমুনাফাভোগী প্রতিষ্ঠান হয়, সেটা তার জন্য আলাদা হবে। যদি এটা আমাদের ব্যাংক ব্যবসা হয়, তার জন্য একটা আলাদা হবে। যদি এটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠানের জন্য হয়, তার একটা হবে। এইরকম উদ্দেশ্য প্রকৃতিটা আমাদের এই সাংগঠনিক কাঠামো যখন প্রণয়ন করবো আমরা, তার উপর নির্ভর করবে আর কি। কর্তৃত্ব ও দায়িত্বের সমতা। কর্তৃত্ব দায়িত্ব ধরনের উপর আমাদের সংগঠন কাঠামোটা নির্ভর করবে। কর্তৃত্ব দায়িত্বের নির্দিষ্টতা মানে একই ইয়ার দেওয়া যেত, দুটো হচ্ছে আর কি। কর্তৃত্ব ও দায়িত্ব সংক্ষেপে পয়েন্ট দিয়ে আমরা এটা নিব। কর্তৃত্ব দায়িত্ব ধরনের উপর বা এর বৈশিষ্ট্যের উপর কিন্তু আমাদের সাংগঠনিক কাঠামোটা নির্ভর করে। দক্ষতা, একজন লোকের দক্ষতাও কিন্তু আমাদের সাংগঠনিক কাঠামোটা চেঞ্জ হয়ে যায়। অনেক দক্ষ লোক দেখা যাচ্ছে যে আমাদের ব্যাংকের ক্ষেত্রে দেখুন, একজন ম্যানেজার কিন্তু দেখায় যে একজন টেলারকে সে অনেক দক্ষ, সে ওই ক্যাশে না বসায় সে জীবিত কাজ করায়। এরকম অনেক ব্যাংকে আছে, তাই না? অনেকেই করে এরকম, আমি দেখছি ব্যাংকে। তো জীবিত কাজ করায়, তার মানে কি, জীবিত কেন করায়? সে দক্ষ বিদায় জীবিত করায়, সে দক্ষ বিদায় লোনে করায়, সে দক্ষ যে এই দক্ষতাটাও কিন্তু আমাদের সাংগঠনিক অর্গানোগ্রামটা চেঞ্জ হয়ে যায়। যে টেলার ছিল, যে হেড টেলারের আন্ডারে থাকার কথা, সে তো আর আন্ডারে থাকতেছে না। এটা কি হচ্ছে, আমাদের যে ক্রেডিট অফিসার বা ক্রেডিট ইনচার্জ যে থাকবে তাই আন্ডারে থাকতেছে, তাই না? তাহলে আমাদের দক্ষতাটাও আমাদের কিন্তু অর্গানোগ্রামটা প্রণয়ন করতে আমাদের বিবেচ্য বিষয় আর কি। ভারসাম্য রক্ষা, আমাদের ভারসাম্য রক্ষা করতে, কাজের ভারসাম্য রক্ষা করতে আমাদের অর্গানোগ্রামটা মানে অর্গানোগ্রামের বিবেচ্য বিষয় হচ্ছে একটা ভারসাম্য। আমাদের ভারসাম্য রক্ষা করতে আমাদের অর্গানোগ্রামটা প্রয়োজন। তারপরে ব্যবস্থাপনা পরিসর বলতে আমরা বুঝি যে একজন কর্মীর আন্ডারে কতজন কর্মী কাজ করবে, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, না কয়জন। তাহলে এই কর্মী সংখ্যার উপর কিন্তু নির্ভর করবে কাজের সময়, এবং তাদের কাজ শেষ করার একটা গতি প্রকৃতি নির্ভর করবে। তাহলে এই ব্যবস্থাপনা পরিসরটা কত হবে, এটা কিন্তু অর্গানোগ্রামের মাধ্যমে আমরা জানতে পারি। আপনি একটা কোনো কাজকে দেখা যাচ্ছে যে এখানে এই ডেস্কে অতটা কাজ হয় না, এই ডেস্কে ম্যান পাওয়ার বসে রাখছেন চারজন,
আসলে আমাদের 4 জনের প্রয়োজন, এখানে দেখা যাচ্ছে 2 জন হলেই হতো, তাহলে সেখানে আমরা 2 জনকে অন্য ডেস্কে আমরা বসায় আমরা কাজ করে নিতে পারি। তো এটা কিসের মাধ্যমে আমরা বুঝতে পারি? যখন অর্গানোগ্রাম, যখন আমরা চিত্রটা তৈরি ফুটে তুলবো, তখন আমরা কিন্তু সহজে বসে আমরা বুঝতে পারবো এখানে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আছে আমাদের বিশেষায়নের প্রয়োজনীয়তা। আমাদের বিশেষায়ন যখন করব, কর্মী বিশেষায়ন যখন করব, তখন সেক্ষেত্রে আমাদের অর্গানোগ্রাম প্রয়োজন আছে, নমনীয়তা, ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে। দেখা এখানে অনেক দেওয়া আছে, এতগুলো আমরা দেবো না। প্রতিষ্ঠানের আয়তন, মেধাব্যয়িতা, আদর্শ নীতি। তো এইগুলো সবগুলোর জন্য আমাদের সাংগঠনিক কাঠামো প্রণয়ন বিবেচ্য বিষয়। সাংগঠনিক কাঠামো যখন তৈরি করব, তখন এই বিষয়গুলো আমাদের বিবেচনা করতে হয়। আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নটাকে বিভিন্ন ভাবে আমরা করি যে সাংগঠনিক কাঠামো প্রণয়নের বিবেচ্য বিষয়সমূহ কি কি, বা একটি ভালো সংগঠন কাঠামো তৈরি উপাদান সমূহ কি কি, বা তৈরি করতে কি কি লাগে, এই মানে এই জিনিসগুলো এইভাবে আমরা প্রশ্ন আসতে পারে, আমরা এই প্রশ্নগুলো এইভাবে অ্যান্সার করার চেষ্টা করব। আচ্ছা, তো ডিসক্রাইব দ্য ডিফারেন্ট টাইপ অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার। আমাদের অর্গানাইজেশনাল স্ট্রাকচার যেটা বলছে, এটা এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা অনেক 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কিন্তু এই প্রশ্নের প্রতি আমরা গুরুত্ব দেব। বিভিন্ন ধরনের সাংগঠনিক কাঠামোর বর্ণনা দিন। তাহলে বিভিন্ন ধরনের সাংগঠনিক কাঠামো বর্ণনা দিন। এখানে আচ্ছা, তো এখানে বিভিন্ন ধরনের সাংগঠনিক কাঠামো বর্ণনা চেয়েছে। সাংগঠনিক কাঠামো প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়। প্রধানত সাংগঠনিক কাঠামো দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আনুষ্ঠানিক সংগঠন, আরেকটা হচ্ছে অনানুষ্ঠানিক সংগঠন, যেটা আমরা প্রথমে দিক করে আসি, তাই না? প্রথমত সংগঠন কাঠামোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আনুষ্ঠানিক সংগঠন, যেটা নিয়ম নীতির মাধ্যমে যেটা চলে, সেটা হচ্ছে আনুষ্ঠানিক কাঠামো। আর দুই নম্বর হচ্ছে অনানুষ্ঠানিক সংগঠন কাঠামো। তাহলে আনুষ্ঠানিক সংগঠন কাঠামো আবার এখানে আমরা 5 ধরনের দেখতে পাই। সরলরৈখিক সরলরৈখিক ও উপদেষ্টা বা পদস্থ কর্মী সংগঠন, কার্যভিত্তিক সংগঠন, কমিটি সংগঠন, ম্যাট্রিক্স সংগঠন। আর আনুষ্ঠানিক সংগঠন তো আলাদা, সরি, অনানুষ্ঠানিক সংগঠন তো আলাদা। তাহলে আনুষ্ঠানিক সংগঠনকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। এখানে আমরা সুন্দর মতো 2 ভাগে করে তারপরে আবার আনুষ্ঠানিককে 5 ভাগে ভাগ করছি, এটা এইভাবে দেওয়া আছে। দেখতে পাচ্ছি যে সংগঠন প্রধানত 2 ধরনের, একটা হচ্ছে আনুষ্ঠানিক সংগঠন আর হচ্ছে অনানুষ্ঠানিক সংগঠন। আনুষ্ঠানিক সংগঠনকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি: সরলরৈখিক সংগঠন, সরলরৈখিক ও উপদেষ্টা বা পদস্থ সংগঠন। আমাদের এখানে এগুলা কিন্তু টিকাতে আসে। হ্যাঁ, সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কি, তারপর আছে কার্যভিত্তিক সংগঠন, কমিটি সংগঠন, ম্যাট্রিক্স সংগঠন। তো এই সংগঠনগুলো আমরা জানবো। আনুষ্ঠানিক সংগঠন সম্বন্ধে আমরা আগে জেনেছি যে নিয়ম নীতির মধ্য, অর্থাৎ আমাদের যে সংগঠন কাঠামোটা উপর থেকে নিচ পর্যন্ত, আমাদের উপর থেকে নিচ পর্যন্ত আমাদের বিভিন্ন পর্যায়ে ব্যক্তিগত মধ্যে প্রাতিষ্ঠানিক নিয়মে যে সংগঠনিক কাঠামো সম্পর্ক তৈরি হয়, তাকে আনুষ্ঠানিক সংগঠন বলে। তাহলে আনুষ্ঠানিক সংগঠন হচ্ছে আমাদের উপরে থাকবে এমডি ও সিও, আমাদের ব্যাংকের ক্ষেত্রে যদি বিবেচনা করি, তার নিচে থাকবে বিভিন্ন হেড, তার নিচে থাকবে এরকম ভাবে আমাদের ব্রাঞ্চ পর্যায়ে আসবে। তাহলে এটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে নিযুক্ত ব্যক্তিবর্গের মধ্যে প্রাতিষ্ঠানিক নিয়মে যে সাংগঠনিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, তাকে আনুষ্ঠানিক সংগঠন কাঠামো বলে। অর্থাৎ বিভিন্ন নিয়মিত রুলসের মাধ্যমে যে সংগঠন কাঠামো তৈরি হয়, সেটা হচ্ছে আনুষ্ঠানিক সংগঠন কাঠামো। অনানুষ্ঠানিক সংগঠন কাঠামো হচ্ছে এখানে কোনো প্রকার নিয়ম নীতি ফলো হয় না। আচ্ছা, এটা হচ্ছে মূল কথা, যে এখানে নিয়ম নীতি ফলো করা হয় এবং উপর থেকে নিচ পর্যন্ত একটা কর্তৃত্বের এবং কার্য শ্রেণী বিভাগ অনুযায়ী আমাদের এখানে যে সংগঠন কাঠামোটা তৈরি হয়, সেটা হচ্ছে আনুষ্ঠানিক সংগঠন কাঠামো। তাহলে আনুষ্ঠানিক সংগঠন কাঠামো আবার আমরা 5 ভাগে ভাগ করতে পারি। এটা সরলরৈখিক সংগঠন কাঠামো। সরলরৈখিক বলতে আমরা বুঝি সোজা, তাই না? এরকম সোজা, এরকম বেঁকা না, বেঁকা না। সরলরৈখিক বলতে যেটা জানি সোজা। আচ্ছা, তাহলে সোজার ক্ষেত্রে এখানে কি বলা আছে যে সংগঠনের কর্তৃত্ব ও দায়িত্ব সর্বোচ্চ স্তর হতে সরল রেখার ন্যায় পর্যায়ক্রমে নিচের দিকে প্রবাহিত হলে তাকে সরলরৈখিক সংগঠন কাঠামো বলে। সামরিক সংগঠনের আদেশ দানের সরলরৈখিক গতিরেখার প্রতি যে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়, এক্ষেত্রে অনুরূপ নীতিমালা অনুসরণ করা হয় বলে একে সামরিক সংগঠনও বলা হয়ে থাকে। তাহলে সামরিক সংগঠন কাঠামো, সামরিক সংগঠন বা আমাদের যে সামরিক বাহিনী আছে, সেই সামরিক বাহিনীতে আমাদের এই সরলরৈখিক সংগঠন কাঠামোটা ফলো করা হয়, তাই না? আমাদের উপর থেকে নিচ পর্যন্ত এটা ফলো করা হয় বলে একে সামরিক সংগঠনও বলা হয়। এক্ষেত্রে প্রত্যেক অধস্তন ও তার অবহিত ঊর্ধ্বতনের নিকট তার কাজের জন্য
সর্বতোভাবে দায়ী থাকে। সাধারণত জটিলতামুক্ত ও ছোট আয়তন বিশিষ্ট প্রতিষ্ঠানে এইরূপ সংগঠন কাঠামো অধিক দেখা যায়। আচ্ছা, তো আমরা সরলরৈখিক সংগঠন কাঠামো যেটা হয় আমাদের সামরিক বাহিনীতে এটা ব্যবহার হয়। তারপরে আছে সরলরৈখিক ও উপদেষ্টা বা পদস্থ সংগঠন কাঠামো, মানে এটা আছে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। এটা আমাদের টিকে আসে বা আমাদের এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা এটা আসে অনেক সময় যে কি বলতে কি বুঝি, সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলতে কি বুঝি। যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী ব্যবহার করা হয় তাকে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলে। যেমন আমাদের ব্যাংকের যে আমাদের দেশের বেশিরভাগ যে প্রতিষ্ঠানগুলো আছে এই পদ্ধতিতে ফলো করে সরলরৈখিক ও উপদেষ্টা বা পদস্থ কর্মী সংগঠন। তাহলে আমাদের প্রধান নির্বাহীকে কাজে সহযোগিতা করার জন্য আরো যে বিশেষজ্ঞ নিয়োগ করা হয়, আমাদের এমডি ডিএমডি বিভিন্ন পদ সৃষ্টি করা হয় বা উপদেষ্টা নিয়োগ করা হয়, বিভিন্ন উপদেষ্টা নিয়োগ করা হয়, তাই না, অ্যাডভাইজার নিয়োগ করা হয়। তাহলে এগুলা হচ্ছে আমাদের সরলরৈখিক ও উপদেষ্টা কর্মী সংগঠন। এরূপ সংগঠনের কাঠামোতে দুই ধরনের কর্মী থাকে। একদল সরলরৈখিক নির্বাহী, অন্য দল পদস্থ বা সহযোগী কর্মী। এক্ষেত্রে কর্তৃত্ব ও ক্ষমতা সরলরৈখিক নির্বাহী ভোগ করেন। অপরপক্ষে পদস্থ কর্মীর কাজ হলো সরলরৈখিক নির্বাহীর কাজে সহযোগিতা প্রদান করা। তুলনামূলকভাবে বৃহদায়তন প্রতিষ্ঠানে এ ধরনের সংগঠন কাঠামো উত্তম। মানে বৃহদায়তন বলতে আমাদের সাধারণত ব্যাংক, বীমা প্রতিষ্ঠানে, বড় বড় প্রতিষ্ঠান, মাল্টিনেশনাল কোম্পানিতে এই ধরনের সংগঠন কাঠামো বিদ্যমান। আচ্ছা, কার্যভিত্তিক সংগঠন কাঠামো। কার্যভিত্তিক সংগঠন কাঠামো হচ্ছে প্রতিষ্ঠানের কাজগুলোকে সমজাতীয় ভিত্তিতে ভাগ করে প্রতিটি কার্য সমাধানের দায়িত্বভার একজন বিশেষজ্ঞ কর্মীর উপর অর্পণ করা হয়, তাই কার্যভিত্তিক সংগঠন। মানে কাজের ধরনের উপর ভিত্তি করে বিভিন্ন রকম কাজগুলো আমরা আলাদা আলাদা করে সেই জায়গায় আমরা কি করব, লোকগুলা সেট করবো, যে যে লোকগুলা ভালো কাজ করে ওই কাজগুলো সেট করব। সেটা হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। তাহলে কার্যভিত্তিক সংগঠন হচ্ছে সমজাতীয় কাজকে আলাদা আলাদাভাবে ভাগ করে আমরা বিশেষজ্ঞ কর্মীকে সেই কাজগুলো সম্পাদন করার দায়িত্ব দিলে আমরা তাকে আমরা কার্যভিত্তিক সংগঠন বলে। আচ্ছা, মূলত সরলরৈখিক সংগঠনের ত্রুটি দূর করার জন্য এফডব্লিউ টেইলর কার্যভিত্তিক সংগঠন উদ্ভাবন করেন। কিন্তু তীব্র প্রতিযোগিতার কারণে বর্তমানে বৃহদায়তন কারবারে প্রতিষ্ঠানে একজনের দ্বারা সকল শ্রেণীর কার্য সম্পাদন করা সম্ভব হয় না। তাই কাজগুলো তার প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ করে একজন বিশেষজ্ঞ কর্মী অর্পণ করার প্রয়োজন পড়ে। এতে প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করা সম্ভব হয়। তাহলে অর্থাৎ প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন ভাগ করে সেখানে আমরা এক্সপার্ট লোকগুলোকে আমরা সেখানে সেই জায়গায় যে যেটার এক্সপার্ট সেখানে আমরা বসিয়ে দেব। ম্যাট্রিক্স সংগঠন। ম্যাট্রিক্স সংগঠনের বাংলা প্রতিশব্দ হলো মিশ্রণ। ম্যাট্রিক্স বাংলা প্রতিশব্দ মিশ্রণ, শাব্দিক অর্থে মিশ্র সংগঠনকে ম্যাট্রিক্স সংগঠন বলে। তাহলে ম্যাট্রিক্স সংগঠন হচ্ছে কি, আমাদের মিশ্র সংগঠনকে ম্যাট্রিক্স সংগঠন বলে। আচ্ছা, তো এখানে গ্রিফিনের মতে বিদ্যমান কার্য অনুসারে চমৎকার দায়িত্ব অর্পণ করে এবং পণ্য বিভাগীকরণ করার জন্য যে সংগঠনের নকশা প্রণয়ন করা হয় তাকে ম্যাট্রিক্স সংগঠন বলে। আচ্ছা, তাহলে এখানে আমাদের সহজ ভাষায় যদি আমরা একটু বলতে চাই, তাহলে প্রাতিষ্ঠানিক কার্যাবলী শুধুমাত্র কাজের প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিন্যাস করে বিভাগীকরণ করা হলে প্রতিষ্ঠানের দ্রব্যভিত্তিক বিভাগীকরণের সুবিধা হতে বঞ্চিত হতে পারে। তাই এ উপলব্ধি সামনে রেখে বিগত দশকে কারবারের প্রতিষ্ঠানের নতুন এক ধরনের সংগঠন কাঠামো ঘটে, যা ম্যাট্রিক্স সংগঠন নামে পরিচিত। তাহলে এক্ষেত্রে কার্যভিত্তিক ও দ্রব্যভিত্তিক বিভাগীকরণের সংমিশ্রণে ম্যাট্রিক্স সংগঠন এবং বা বিভাগীকরণ বলা হয়। তাহলে এখানে আমাদের মূলত বলছে কার্যভিত্তিক এবং দ্রব্যভিত্তিক। কার্যভিত্তিক এবং দ্রব্যভিত্তিক বিভাগীকরণ হলে আমাদের কাজেরকে আমরা আলাদা করবো এবং দ্রব্যভিত্তিক আমাদের আলাদা করব, ছোট ছোট বিভাগ করবো। মানে কে কোন দ্রব্য তৈরি করবে, কে কোন দ্রব্য উৎপাদনে থাকবে, মানে এই জিনিসগুলো আমাদের দ্রব্যের প্রকৃতি অনুযায়ী এবং কাজের প্রকৃতি অনুযায়ী আমরা ভাগ করব। ভাগ করলে এই দুটা সমন্বয়ে যে সংগঠন কাঠামো তৈরি হবে সেটা হচ্ছে আমাদের কাছে ম্যাট্রিক্স সংগঠন। এতে সফলতার সাথে সাংগঠনিক কাজ সম্পাদন করা সম্ভবপর হয়। কমিটি সংগঠন। কমিটি বলতে যেটা আমরা বুঝি যে কমিটির সংগঠন বলতে কতিপয় ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি দলকে বোঝায়, তাই না। কমিটি কোনো কিছু হলে যে কমিটি তৈরি করা হয়েছে এরকম, যে একটা নির্দিষ্ট দলকে বোঝায় যাদের উপর সুনির্দিষ্ট কোনো দায়িত্ব অর্পণ করা হয়। উদ্ভূত সমস্যা ও জটিলতা নিরসনের জন্য প্রশাসনের পক্ষ থেকে এক বা একাধিক ব্যক্তিবর্গ নিয়ে কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যগণ সমষ্টিগতভাবে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ ও সুপারিশমালা তৈরি করে। আচ্ছা, যে কমিটির যে কাজটা দেখি এটা, তাহলে এটা হচ্ছে আমাদের কমিটি সংগঠন। তাহলে এখানে আমরা দেখলাম সরলরৈখিক সংগঠন, সরলরৈখিক ও পদস্থ সংগঠন, তারপর কার্যভিত্তিক সংগঠন, তারপরে আমাদের ম্যাট্রিক্স সংগঠন এবং আমাদের দেখলাম কমিটি সংগঠন। আচ্ছা, আনুষ্ঠানিক
অনানুষ্ঠানিক সংগঠন। অনানুষ্ঠানিক সংগঠন হচ্ছে আমাদের নিয়ম নীতি ছাড়া, নিয়ম নীতি বহির্ভূত ব্যক্তিগত বা পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে সম্পর্ক যে সংগঠন কাঠামো গড়ে ওঠে সেটা হচ্ছে অনানুষ্ঠানিক সংগঠন কাঠামো, তাই না? তাহলে এখানে প্রতিষ্ঠানের কর্মরত ব্যক্তিদের আনুষ্ঠানিক সম্পর্কের বাইরে যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে তাকে অনানুষ্ঠানিক সংগঠন বলা হয়। আচ্ছা, এই অনানুষ্ঠানিক সংগঠন আগে দেখেছি আমরা। টেক্সট বইয়ে দেওয়া আছে, মানে আপনাদের টেক্সট বইয়ে দেওয়া আছে এরকম ভাবে। হ্যাঁ, এটা হচ্ছে মূলত সংগঠন কাঠামো। এটা আমরা যেটা পড়েছি সেটা এইভাবে আলোচনা করা আছে। আর আপনাদের টেক্সট বই আলোচনা করা আছে এরকম। টাইপস অফ অর্গানাইজেশন, there are 4 types of general organization structure implement আছে, এটা বলা আছে মানে চার ধরনের। কি কি? ফাংশনাল স্ট্রাকচার মানে আমাদের এই ফাংশনাল মানে কার্যভিত্তিক। তারপরে আছে ডিভিশনাল, আমাদের বিভাগীয়করণ। তারপরে আছে ফ্ল্যাটারচি স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের এখানে ম্যাট্রিক্স দেওয়া নাই। আর ম্যাট্রিক্স স্ট্রাকচার, এখানে এই চারটি সোজা দেওয়া আছে। এখানে যে আমাদের আপনাদের বইয়ে যেটা দেওয়া আছে এই চারটি দেওয়া আছে। এই চারটির মধ্যে কিন্তু এখানে যেটা দেওয়া আছে আমরা বইয়ে যেটা পড়েছি আমাদের বইয়ে সেটা কিন্তু আমাদের এখানে একটু জুম আউট করে তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে যেটা চারটা দেওয়া আছে এই চারটা কিন্তু এখানে না। এখানে আমরা ব্যবহার করেছি আনুষ্ঠানিক সংগঠন, অনানুষ্ঠানিক সংগঠন। আনুষ্ঠানিক সংগঠনকে 4 ভাগে ভাগ করা যায়, 5 ভাগে ভাগ করা যায়, এইভাবে দেখছি। আর আপনাদের টেক্সট বইয়ে কিন্তু আবার ডাইরেক্ট এই চারটা দেওয়া আছে। এখানে কিন্তু 1, 2, 3, 4 এই চারটি দেওয়া আছে। আচ্ছা, ডিসকাস এটা পড়ছিল, এটা 99তম ব্যাংকিং ডিপ্লোমা আসছিল। হ্যাঁ, দেখবো না, এটা সাউন্ডের কাটাবো, সুবিধা অসুবিধা। ডিসকাস দ্য প্রিন্সিপাল অফ অর্গানাইজেশন স্ট্রাকচার। প্রিন্সিপাল মানে নীতি চাইছে, প্রিন্সিপালস অফ অর্গানাইজেশন স্ট্রাকচার, সাংগঠনিক কাঠামোর নীতি। তাহলে সাংগঠনিক কাঠামোর নীতি আমাদের এখানে কত ধরনের নীতি আছে? 14টি নীতি এখানে আলোচনা করা আছে। তাহলে 14টি নীতি সাধারণত ব্যবস্থাপনার নীতি, 14টি নীতি হিসেবে আমরা এখানে আলোচনা করতে পারি। আমরা যতদূর পারি আর কি 14টি নীতির মধ্যে এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে 14টি নীতির মধ্যে আদেশের ঐক্য নীতি, বিশেষীকরণের নীতি। আদেশের ঐক্য থাকবে, বিশেষীকরণের নীতি থাকবে, সমন্বয়ের নীতি থাকবে। অবশ্যই আমাদের একে অপরের মাঝে সমন্বয় থাকতে হবে। কর্তৃত্বের নীতি থাকবে, আমাদের কর্তৃত্ব যে অর্পণ করবে কর্তৃত্বের আমাদের রুলস এবং রেগুলেশনের বাইরে সে কর্তৃত্ব অ্যাপ্লাই করতে পারবে না। একটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী, প্রসেস অনুযায়ী কর্তৃত্ব অ্যাপ্লাই করতে পারবে। এবং কর্তৃত্ব তার সংজ্ঞায়িত থাকবে, সে কোন কাজ করতে পারবে, কোন কাজ করতে পারবে না, কোন ক্ষমতা প্রয়োগ করতে পারবে, কোন ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। প্রতিনিধিত্বের নীতি, দক্ষতার নীতি, আমাদের কমান্ডের ঐক্য নীতি। কমান্ডের ঐক্য থাকতে হবে, যে যে কমান্ড করবে সে কমান্ডের ঐক্য নীতি থাকতে হবে। স্প্যান অফ কন্ট্রোল নীতি, ব্যক্তিগত ক্ষমতা নীতি, অনুমানিতা নীতি। এই নীতিগুলো আমরা একটু মনে রাখবো। এই নীতি আসে কিন্তু আমাদের সাংগঠনিক কাঠামো প্রণয়নের মূল নীতিগুলো আলোচনা করুন। আচ্ছা, এখন এই অর্গানাইজেশন নকশা, সাংগঠনিক কাঠামো এতদূর পর্যন্ত আমাদের শেষ। এর মধ্যে থেকে আমাদের একটা প্রশ্ন দিবে কিন্তু সাংগঠনিক কাঠামোর মধ্যে। এখন হচ্ছে অর্গানাইজেশন স্ট্রাকচার আগে দেখবো, ডিজাইন দেখবো, নকশা। তাহলে সাংগঠনিক কাঠামো নকশা কি? দেখুন, এখানে বলা আছে নকশা বলতে চিত্র, যেটা আমরা বুঝি, তাই না? এখানে কি বলা আছে? সাংগঠনিক নকশা হলো কার্যকরভাবে এবং দক্ষতার সাথে কৌশলগত এবং উদ্দেশ্যগুলি অর্জনের জন্য সংগঠনগুলিকে গঠন চালিত করার পদ্ধতিকে আকার দেওয়ার একটি প্রক্রিয়া। তাহলে আকার দেওয়ার প্রক্রিয়া মানে কি? আমরা যখন চিত্রের মাধ্যমে যখন কোনো কিছু ফুটে তুলবো সেটা হচ্ছে আমাদের নকশা, তাই না? তাহলে এখানে একটা সংগঠনের কার্যকরভাবে দক্ষতার সাথে কৌশলগুলির উদ্দেশ্য অর্জনের জন্য সংগঠন কাঠামো গঠন চালিত করার যে, অর্থাৎ আমাদের কার্যকর এবং দক্ষতার সাথে আমাদের কৌশলগুলি উদ্দেশ্য অর্জনের জন্য কিভাবে ব্যবহার হচ্ছে বা কিভাবে ব্যবহার হবে, এগুলা হচ্ছে যখন আমরা চিত্রের মাধ্যমে ফুটে তুলবো বা একটা রেখার মাধ্যমে ফুটে তুলবো, সেটা হচ্ছে আমাদের কাছে সাংগঠনিক নকশা। সাংগঠনিক নকশা কাজের প্রবাহ পদ্ধতি, কাঠামো এবং সিস্টেমের অকার্যকর দিকগুলো চিহ্নিত করে। বর্তমানে ব্যবসার বাস্তবতা লক্ষ্যের সাথে মানানসই করার জন্য তাদের পুরাতন
পুনরায় সাজায় এবং তারপরে নতুন প্রবর্তনগুলি বাস্তবায়নের পরিকল্পনা তৈরি করে। এতে সাংগঠনিক কর্মক্ষেত্রে কিভাবে কাজগুলি বিভক্ত করা হয়, কতগুলি এবং দায়িত্বগুলি বিতরণ করা হয়, সংস্থার মধ্যে যোগাযোগ এবং সমন্বয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, দল গঠন, শিফট প্যাটার্ন, প্রতিবেদনের লাইন, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, এগুলো সব দেওয়া আছে ইত্যাদি। এর সুচিন্তিত সাংগঠনিক নকশা উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মচারী সন্তুষ্টি, শেষ পর্যন্ত সামগ্রিক প্রতিষ্ঠানের জন্য একটু ভালো নিয়ে যায়। আচ্ছা, তাহলে মোট কথা একটা সংগঠনের কাঠামো কর্মচারীরা কিভাবে কাজ করবে, তার একটা লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য তারা কিভাবে তাদের কাজ করবে, কিভাবে চালিত হবে, সেটা যে একটা রূপরেখা তৈরি করে, এই রূপরেখা তৈরি করানো হচ্ছে সাংগঠনিক নকশা। তাহলে হোয়েন এন্ড হোয়াই অর্গানাইজেশন ডিজাইন ডান, আমরা অর্গানাইজেশন ডিজাইন কেন তৈরি করা হয়, এই প্রশ্নটা আপনার আসছিল। এটা আসলে আচ্ছা, তো কেন আমাদের সাংগঠনিক নকশা তৈরি করা হয়? বৃদ্ধি ও সম্প্রসারণ, পুনর্গঠন, নতুন নতুন প্রযুক্তি প্রক্রিয়াকরণ, প্রবর্তন, সংস্কৃতি রূপান্তর, কর্মক্ষমতা এবং উৎপাদনশীলতা সমস্যা। সাংগঠনিক নকশা কেন করা হয় তার কয়েকটি প্রাথমিক কারণগুলো: উন্নত দক্ষতা, উৎপাদনশীলতা, যোগাযোগ, উন্নত সহযোগিতা, পরিবর্তন বা পরিবর্তিত পরিবেশের সাথে অভিযোজন, প্রতিভা বিকাশ ধরে রাখা। প্রতিভা বিকাশ বলতে এটা এখানে আমরা প্রতিভার বিকাশ ধরে রাখা বলতে আমরা দক্ষ কর্মচারীকে ধরে রাখা। হ্যাঁ, গ্রাহকের ফোকাস, তৎপরতা এবং খরচ অপটিমাইজেশন, এই পয়েন্টগুলো একটু দেখবেন। আমরা হায়ারার্কিক্যাল অর্গানাইজেশন ডিজাইন এবং অর্গানিক অর্গানাইজেশন ডিজাইন, এটা আমরা এখানে দেখব। হায়ারার্কিক্যাল এবং অর্গানিক অর্গানাইজেশনাল ডিজাইনের মধ্যে পার্থক্য আলোচনা করুন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এটি সম্পর্কে হায়ারার্কিক্যাল অর্গানাইজেশন হলো একটি সাংগঠনিক কাঠামো যেখানে একটি ছাড়া সংস্থার ইউনিট বা অন্য ইউনিটের অধীনস্থ। এখানে আমরা হায়ারার্কিক্যাল অর্গানাইজেশন ডিজাইন এবং অর্গানিক অর্গানাইজেশন ডিজাইনটা এটা আসার সম্ভাবনা আছে এবং আপনারা দেখবেন প্রশ্নটা ভালো। তো এখানে এই অর্গানাইজেশন হলো একটি সাংগঠনিক কাঠামো যেখানে একটি ছাড়া সংস্থার প্রতিটি ইউনিটের জন্য প্রতিটি ইউনিট অন্য ইউনিটের অধীনস্থ। তাহলে একটি ছাড়া যে কোনো সংস্থা আরেকটি সংস্থার অধীনস্থ হবে। আর অর্গানিক হচ্ছে একটি অর্গানাইজেশন কাঠামো একটি প্রতিষ্ঠানের মধ্যে একটি অত্যন্ত সমতল রিপোর্টের কাঠামো দ্বারা চিহ্নিত করা হয়। মানে প্রতিটা প্রতিটা বিভাগ স্বতন্ত্রভাবে সমানভাবে রিপোর্ট কাঠামো তৈরি করবে। আর আমরা এই হায়ারার্কিক্যাল অর্গানাইজেশন ডিজাইনে আমরা এক বিভাগ ছাড়া আরেক বিভাগ এখানে চলতে পারবো না, রিপোর্ট তৈরি করতে পারবো না, এরকম।